নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। প্রতিদিনই দুপুর ১টায় আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই রান্তুর ছাদ বাগানে কোনো না কোনো ভিডিও চলেই আসে গাছ সংক্রান্ত বিষয়ের উপর। ঠিক তেমনই আজ একটি বিষয়ের উপর আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে, আমরা যারা ছাদ বাগান করি, বিশেষ করে যারা নতুন বাগানি, গাছে লাগানোর পর গাছ বৃদ্ধি হয় না, বা গাছে লাগালেও কেন গাছ মারা যায়, তার উপরেই আজকের ভিডিওটি দেখতে থাকুন। এবং এই যে চ্যানেল আমার রান্তুর ছাদ বাগান, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে গাছ বাড়ে না বা গাছ লাগালেও মারা যায়, তার বিশেষ কয়েকটি কিন্তু কারণ নিশ্চয়ই তো থাকেই। তার মধ্যে সবার প্রথমে আমি বলবো, গাছের যে আমরা মিডিয়াটা তৈরি করি, সেই মিডিয়াটা আমরা কিন্তু ঠিক মতন তৈরি করি না। হয়তো দেখা যায় আমরা টবে এঁটেল মাটির মধ্যে গাছ বসিয়ে দিই, কিন্তু যদি এঁটেল মাটির মধ্যে আমরা গাছ বসাই, তাহলে কিন্তু শিকড় বাড়তে পারবে না। টবের মাটিতে জল দিলে সে চেপে ধরবে। সুতরাং সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা সুন্দর ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে। সেই মাটিটি কি? সেই মাটিটি হচ্ছে, যে কোনো মাটি আপনারা 50 ভাগ নেবেন, কম্পোস্ট নেবেন 30 ভাগ, এবং বিল্ডিং তৈরির যে বালি, সেই বালি নেবেন হচ্ছে 20 ভাগ। এই মিডিয়াতে আপনারা যে কোনো গাছ যদি বসান, গাছ কিন্তু আপনাদের ভালো হবেই, এবং গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ মাটিটা হবে একদম ঝুরঝুরে মাটি, ওয়েল ড্রেনেজ মাটি। 2 নম্বর হচ্ছে, আমরা যারা ছাদ বাগান করি, ছাদ বাগানে একদম যারা নতুন, তারা হয়তো টবের মধ্যে গাছ এনে ডাইরেক্ট বসিয়ে দেয়। কিন্তু কি করতে হয়, নার্সারি থেকে যখন আমরা গাছ আনি, গাছটাকে নিয়ে আসার পর 2-3 দিন গাছটাকে একটু নিজের বাড়ির ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হয়। কেননা আমার বাড়ির পরিবেশের সঙ্গে গাছকে একটা কি বলে সামঞ্জস্য হতে সময় দিতে হয়। 2 নম্বর কথা, আমরা টবের যে ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক না করেই, ড্রেনেজ সিস্টেমটাকে ভালো না করেই গাছ বসিয়ে দিই। এরপর কি করি, আমরা গাছে জল দিয়ে দিই। সেই জলটা, ড্রেনেজ সিস্টেম ভালো না থাকার জন্য দীর্ঘদিন ধরা জল দিতে দিতে গাছের মাটি একদম কাদা কাদা ত্যাকত্যাকা হয়ে যায়। তখন কিন্তু শিকড় নষ্ট হয়ে গাছ মারা যায়। আরেকটি কারণ হচ্ছে, টবের মাটিতে যদি খাবার কম থাকে, এবার দেখা গেল আপনারা কম্পোস্ট ছাড়া আপনারা সাধারণ মাটিতে সাধারণ মাটিতে গাছ বসিয়ে দিলেন, কোনো কম্পোস্ট নেই, তাহলে কিন্তু গাছ হবে কিন্তু গাছ সেটা বাড়বে না। তার কারণ হচ্ছে, গাছকে বাড়তে গেলে তার খাদ্যের দরকার হবে, যেহেতু আমরা টবের মধ্যে গাছ করি। যারা জমিতে যা কাজ করে তাদের সেই বিষয়টাই আলাদা, কিন্তু আমরা যারা টবের মধ্যে কাজ করি, ছাদ বাগানে যারা কাজ করি, আমাদের কি করতে হয়, টবের মিডিয়ার মধ্যে যেই মাটিটাই নেই না কেন, সেই মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণের খাবার দিতে হয়। পর্যাপ্ত পরিমাণে খাবার যদি আমরা না দিই, তাহলে কিন্তু গাছ সেই মাটির থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে না। সুতরাং সেই গাছ বাড়বে না। 3 নম্বর আর একটা কারণ হচ্ছে সূর্যালোক। যে কোনো গাছের ক্ষেত্রেই কিন্তু সূর্যালোকের ভূমিকা কিন্তু একটা দারুণ, মানে কি বলে, দারুণ ভূমিকা পালন করে থাকে। ছাদে যেহেতু সূর্যালোকের কোনো একটা সমস্যা হয় না, তথাপি বলবো, যে সমস্ত গাছকে সারাদিন রোদের দরকার, সেই গাছকে যদি আপনারা যদি ছায়াতে রেখে দেন, তাহলে সেই গাছ কিন্তু কোনোদিনই বাড়বে না।
এবং যে গাছটি আপনারা লাগাবেন সেই গাছের চরিত্রটা সম্বন্ধে আপনাদেরকে জেনে নিতে হবে প্রথমে। সেই গাছ কি রকম সূর্যের আলো পছন্দ করে, কি রকম পছন্দ করে না। যেমন সেকুলেন্ট মানে ইনডোর প্ল্যান্ট ওগুলাতে সূর্যের খুব একটা আলো পড়ে না। কিন্তু ফলের গাছ বা যে কোনো ফুলের গাছের ক্ষেত্রে কিন্তু সূর্যালোকটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। এই গেল একটি কারণ। আর একটি কারণ হচ্ছে জলের ব্যবহার। জলের ব্যবহারটা কি রকম? আমরা কি করি? সকালে হয়তো ঘুম থেকে উঠে ছাদে আসলাম, ছাদে এসে গাছে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর হয়তো দুপুরবেলা গেলাম, গিয়ে দেখলাম গাছের মাটি ভিজে আছে। তা সত্ত্বেও আমরা কি করি? আবার জল দিয়ে ফেললাম। আবার হয়তো বিকালবেলা ছাদে যখন আসলাম তখন দেখা গেল আবার জল দিয়ে ফেললাম। এই জন্য অতিরিক্ত জল বা কম জল কোনোটাই কিন্তু ভালো না। আপনাদেরকে কি করতে হবে? টবের মাটি দেখে দেখে জলটাকে প্রয়োগ করতে হবে। যদি দেখেন যখন সকালবেলা জল দেওয়ার পর, তারপর যখনই আপনি আসবেন, যদি দেখেন যে টবের যে উপরের মাটি অন্তত 2 ইঞ্চি, 1 থেকে 2 ইঞ্চি মাটি শুকনো হয়ে গেছে, তখনই জল দেবেন, তাছাড়া জল দেবেন না। আর যদি বেশি জল কম হয়ে যায়, মনে করুন তো আপনি আজকে জল দিয়েছেন, আবার 2 দিন পরে জল দিতে আসলেন, ছাদের মানে টবের মাটিতে জল দিলেন, তাহলে কিন্তু গাছ পর্যাপ্ত পরিমাণে জল না পেয়ে গাছ কিন্তু ঝিমিয়ে যাবে, ঝিমিয়ে যেতে যেতে গাছ মারা যাবে। আমাদের ক্ষেত্রে যেমন হয়, আমাদের যেমন বেশি জল খেলে বমি করে ফেলি বা অন্য দিকে বেরিয়ে যায়, কিন্তু আবার যদি জল না খাই তাহলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যায়। ঠিক তেমনি গাছের ক্ষেত্রে কিন্তু তাই। তাহলে কি গেল? একটা হচ্ছে মাটি, ড্রেনেজ সিস্টেম, তারপর হচ্ছে পর্যাপ্ত আলো, জলের ব্যবহার, খাবার কম, আরো অনেক কিছু কারণ আছে তার মধ্যে। যেমন হচ্ছে অনুন্নত রুটস্টক। অনুন্নত রুটস্টক বলতে আমরা যখন নার্সারি থেকে গাছ কিনে নিই, গাছ কিনে নিয়ে আসার সময় আমরা কিন্তু খুব ভালো করে দেখি না যে তার গ্রাফটিং এর তলের যে অংশটা, সেটা গাছের যে গ্রাফটিং এর উপরের অংশ থেকে চিকন মোটা। আমরা কি দুমদাম গাছ কিনে ফেলি, কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে গ্রাফটিং এর নিচের পোর্শনটা গ্রাফটিং এর থেকে যেন একটু মজবুত হয়। এবং গাছটাকে তুলে দেখবেন তল দিকটা, গ্রো ব্যাগে যেহেতু গাছ থাকে, নার্সারি গাছগুলো দেখবেন যে গাছের শিকড় বেরিয়েছে কিনা, সে সমস্ত গাছ আপনাদের আনতে হবে। আর আপনারা যদি সে সমস্ত গাছে না আনেন, তাহলে কিন্তু সেই গাছের বার বৃদ্ধি খুব একটা হবে না। আর একটা কি, একটা হচ্ছে রোগগ্রস্ত গাছ। আপনি নার্সারিতে গাছ নিলেন, আপনি চাইলেন হয়তো জবা গাছ, কিন্তু নার্সারি ম্যান কি করলো? আপনাকে জবা গাছের কাছে নিয়ে গেল। আপনি ফুলটা দেখলেন যে ফুলটা সুন্দর, আমি এই ফুলটা নেবো, কিন্তু গাছটাকে আপনি দেখলেন না যে সেই গাছের মধ্যে মিলিবাগ লেগে আছে কিনা বা অন্য কোনো রোগ আছে কিনা। সেখানে কি হয়, সেই সমস্ত গাছ যখন আমরা বাড়িতে নিয়ে আসি, মিলিবাগ থাকা অবস্থাতে গাছ কিন্তু সেই গাছটার তো ক্ষতি করেই, এবং ছাদ বাগানে আমাদের আদার্স যে সমস্ত গাছগুলো থাকে সেই গাছগুলোকেও কিন্তু ক্ষতি করে দেয়। এতে কি হয়, আপনার ওই গাছের সঙ্গে সঙ্গে অন্যান্য গাছও ক্ষতিগ্রস্ত হয়। আর এতে কি হবে, যদি গাছের মধ্যে লোক পোকা লেগে থাকা গাছ যদি আপনারা নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাদের গাছ কোনোদিনই ভালো হবে না এবং সুন্দর হবে না, গাছ বাড়বে না। যেমন হচ্ছে লঙ্কা গাছের চারা, আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন লঙ্কা গাছের চারা, শুরু থেকে যদি লঙ্কা গাছের চারাকে আমরা যদি কীটনাশক দিয়ে না আসি, লঙ্কা গাছ কিছুদিন বড় হতে দেখবেন গাছের পাতাগুলো সব কুঁকড়ে যায়, এবং সেই গাছের থেকে কিন্তু ভালো লঙ্কা পাওয়া যায় না। আর প্রথম থেকে যদি আপনারা লঙ্কা গাছটিকে কীটনাশক দিয়ে আসেন, তাহলে কি হয়, গাছের মধ্যে পাতাগুলো সুন্দর হয়, গাছ সুন্দর হয়। গাছ সুন্দর থাকলে ফল ফুল হতে বাধ্য থাকবে। আর গাছের যদি পাতা সুন্দর না হয়, গাছের গ্রোথ যদি
মানে গাছে যে রোগ পোকা লেগে থাকে সেই গাছে কিন্তু ভালো ফুল ফল আমরা কোনোদিনই আশা করব না এবং গাছও ভালো হবে না। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে মাটির পিএইচ। মাটির পিএইচ কিন্তু মানে গাছ বাড়া বা বেঁচে থাকার জন্য একটা বড় ভূমিকা পালন করে। সাধারণত আমরা ছাদ বাগানে যারা কাজ করি, যেহেতু টবে কাজ করি, আমাদের টবের মাটি মিনিমাম এর পিএইচ হওয়া দরকার 6.5 থেকে 7.5-এর মধ্যে। 7 যদি হয় সেটাকে নিউট্রাল বলা হয়। এজন্য কি করতে হয়, গাছের পিএইচটাকে ঠিক রেখে মানে নিউট্রাল মাটিটাকে পরীক্ষা করে কোনটা অ্যালকালাইন কোনটা অ্যাসিডিক মাটি সেটাকে মাঝে মাঝে একটু চেক করে নিতে হয়। চেক করে নেওয়ার জন্য তার আলাদা সিস্টেম আছে। সেই ভিডিওতে এখন যদি বলতে যাই তাহলে সেটা অনেক বড় হয়ে যাবে। তবে আপনারা পিএইচ সম্বন্ধে একটু জেনে নেবেন এবং পিএইচ এর মানটা যেন নিউট্রাল থাকা কিন্তু সব থেকে জরুরি। মানে যার আছে 6.5 থেকে 7.5-এর মধ্যে। সব থেকে ভালো হচ্ছে 7-এর মধ্যে যদি পিএইচ এর রেটটা থাকে। এরপরে গাছ বৃদ্ধি হয় না। তার আর একটা কারণ হচ্ছে বর্ষার সময় কিন্তু গাছের শিকড়ে একটা ভয়ানক রোগ হয়। সেটা কি? নিমাটোড। নিমাটোড কি? শিকড়ের মধ্যে একদম সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কৃমি বাসা বাঁধে, যে কৃমিগুলোকে আমরা চোখে সাধারণত দেখতে পাই না। সেই সমস্ত কৃমিরা কি করে? সেই শিকড়ের মধ্যে ঢুকে গাছের শিকড়ে গিটগিট তৈরি করে কি করে? এতে কি হয়? গাছ তার মাটি থেকে বলুন কোনো খাদ্য জল কিছু শোষণ করতে পারে না। অটোমেটিক এই নিমাটোড যদি গাছের শিকড়ে হয়ে থাকে, গাছ অটোমেটিক নিস্তেজ হয়ে একদিন মারা যাবে। সেজন্যই আপনাদেরকে কি করতে হবে? এই নিমাটোডকে নিবারণের জন্য নিমাটোজ পি বলে এক ধরনের একটা পাউডার পাওয়া যায়। সেই পাউডারটাকে কিন্তু আপনাদেরকে বর্ষার ঠিক আগ মুহূর্তে সমস্ত গাছে 2 গ্রাম করে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে? এই নিমাটোডের আক্রমণ হবে না। নিমাটোড কিন্তু অ্যাকচুয়ালি বর্ষাতেই হয়। তার কারণ মাটি খুব স্যাঁতসেঁতে থাকে এবং স্যাঁতসেঁতে থাকার জন্যই বর্ষা প্লাস হচ্ছে আমরা অতিরিক্ত গাছে জল দিয়ে দেই। এর জন্যই কি হয়? এই নিমাটোডের আক্রমণটা হয়। নাইট্রোজেনের তো একটা বিষয় থাকেই। নাইট্রোজেন মানে হচ্ছে যত রকম জৈব খাবার, সেই জৈব খাবার আমরা যে সমস্ত জৈব খাবার ব্যবহার করি যেমন শিংকুচি, হাড় গুঁড়ো, তারপর হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো, গোবর সার, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, সবজির মানে থেকে যে কিচেন কম্পোস্ট যেটা বলা হয় সেসব কিন্তু সবই হচ্ছে নাইট্রোজেনের সোর্স। এবার আপনারা যদি সেই নাইট্রোজেনের সোর্স যদি আপনারা আপনাদের টবের মাটিতে না দেন, সুতরাং গাছ অটোমেটিক বাড়বৃদ্ধি হবে না। আবার যদি এই নাইট্রোজেনের সোর্সের জন্য আপনারা যদি রাসায়নিকভাবে দিয়ে থাকেন, রাসায়নিকভাবে যদি ডিএপি দেন বা ইউরিয়া দেন, তাতে কি হবে? কম বেশির জন্য অনেক সময় গাছ ঢলে পড়ে বা মারা যায়। এই সমস্ত কারণগুলো কিন্তু হচ্ছে আপনার হচ্ছে একটা গাছের বৃদ্ধি না হওয়া বা হচ্ছে গাছ মরে যাওয়া, এগুলো হচ্ছে তার কারণ। তার মধ্যে কি হয়? সব থেকে আরেকটা বড় কারণ হচ্ছে গাছে যদি ক্লোরোফিলের অভাব হয়। ক্লোরোফিলটা কি? ক্লোরোফিল হচ্ছে গাছের একটা উপাদান যা হচ্ছে গাছকে পাতার মাধ্যমে গাছকে খাদ্য গ্রহণ করতে সাহায্য করে। পাতাতে যদি ক্লোরোফিল কম থাকে তাহলে কি হবে? সূর্যালোকের থেকে সে মানে খাওয়া তৈরি করতে পারবে না। দীর্ঘদিন যদি পাতা হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনাদেরকে পাতাতে ক্লোরোফিলের অভাব হয়েছে। এবং ছোট থেকে আমরা পড়ে আসছি পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। সেই পাতাতে যদি ক্লোরোফিলই যদি না থাকে তাহলে খাদ্য তৈরি করতে পারবে না সূর্যালোকের থেকে। গাছ অটোমেটিক
আস্তে আস্তে ঢলে পড়বে, একদিন মারা যাবে, গাছ বৃদ্ধি হবে না। এই ক্লোরোফিলের অভাব দূর করতেই কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে ইপসাম সল্ট বলি আমরা, সেটাকে ব্যবহার করতে হয়। নতুন যারা বাগানি তাদের হয়তো এই বিষয়গুলো সম্বন্ধে অতটা ধারণা নেই, যার জন্যই বলছি আজকের যে ভিডিওটা আমার, সেটা কিন্তু একটা খুব নতুন বাগানীদের ক্ষেত্রে খুব একটা ইনফরমেটিভ ভিডিও, যেটা আপনাদেরকে হয়তো গাছ করতে বা গাছ লাগাতে অনেকটা সাহায্য করবে। এছাড়া কি হয়, রোগ পোকার একটা তো বিষয় থাকেই। এর আগে বললাম আমরা কি করি, গাছে দীর্ঘদিন গাছ এনে গাছ লাগিয়ে দিই, দীর্ঘদিন কোনো গাছে পোকা মাকড়ের মানে ওষুধ ব্যবহার করি না। কি হয়, এরপরে যখন পোকা একবারে লেগে যায় তখন আর আমাদের কিছু করার থাকে না, হাতের বাইরে থেকে চলে যায়। এই জন্যই যারা ছাদ বাগান করি তাদের উচিত মাসে অন্তত 1 থেকে 2 বার, পোকা লাগুক লাগুক না লাগুক নাই, আপনাদেরকে নিম অয়েল যে কীটনাশক 1 লিটার জলে 1.5 থেকে 2 ml মিশিয়ে প্রতিটি গাছে স্প্রে করে দেবে। আবার যদি একবার পোকা লেগে যায় তখন কিন্তু এই নিম অয়েল দিয়ে কিন্তু আপনাদের কাজ হবে না। তখন কি করতে হবে, তখন আপনাদেরকে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। এবার রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে গিয়ে দেখা গেল আপনারা ডোজের কম বেশি করে ফেললেন। হয়তো দেখা গেল যেমন কনফিডার কোম্পানি বলে যে কোনো গাছের ক্ষেত্রে স্প্রের ক্ষেত্রে 1 লিটার জলে 1 ml ব্যবহার করতে। সেটা আপনি না জেনে 2 লিটার 2 ml ব্যবহার করে ফেললেন। এতে কি হবে, গাছের উপর একটা শক পড়বে। শক পড়লে অটোমেটিক গাছ ঝিমিয়ে যাবে, তারপর একদিন মারা পড়বে। এছাড়া আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা কি করি, গাছকে বেশি আদর করে ফেলি। এটাও কিন্তু গাছ ঝিমিয়ে যাওয়া বা মারা যাওয়ার অন্যতম কারণ বলে আমি মনে করি। কিরকম বেশি আদর? মনে করুন গাছকে আমরা কি করি, অতিরিক্ত বেশি আদর করতে গিয়ে গাছকে, একটা কথা আছে জানেন তো, আদরে বাদর বানানো হয়। ছেলেদেরকে আমরা বাচ্চাদেরকে কি করি, আদরে অনেক সময় বাদর বানিয়ে ফেলি না? ঠিক তেমন গাছও কিন্তু আমাদের সন্তানের মতন। তাদেরকে যদি আমরা অতি যত্ন করি, অতি যত্ন বলতে কি বুঝায়, অতি যত্ন বলতে খাদ্য। গাছকে বেশি যত্ন করা বলতে আমরা বিশেষ করে খাদ্যটাকেই বুঝি। একটা গাছকে যদি আমরা প্রতিদিনই কোনো না কোনো নাইট্রোজেন জাতীয় খাবার দিয়ে থাকি, যত্ন মানে নাইট্রোজেন জাতীয় খাবার, খাবার দেওয়া মানে তো নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে। সেই নাইট্রোজেন জাতীয় খাবার যদি প্রতিদিনই দিতে থাকি কোনো না কোনো ভাবে, তাহলে কি হবে, গাছটা অত্যাধিক খাদ্য পেয়ে কি হবে, বমি করে দেবে বা বেশি ফুলে উঠবে, ফল ফুল দেবে না। এর জন্য আপনাদেরকে জেনে নিতে হবে যে নাইট্রোজেন মানে কোন খাবার কখন নাইট্রোজেন দেওয়া উচিত, কখন হচ্ছে পটাশ বা ফসফরাস জাতীয় খাদ্য দেওয়া উচিত, কোন সময় জল দেওয়া উচিত, কোন সময় কীটনাশক দেওয়া উচিত। এইসব না জেনে বেশি আদরে আমরা যদি মনে করুন, দেখা গেল সপ্তাহে 3 দিন 4 দিন কীটনাশক দিয়ে দিলাম, 3 4 দিন ফাঙ্গিসাইড দিয়ে দিলাম, 3 4 মানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো খাদ্য দিয়ে দিলাম, তাহলে কি হবে, গাছ হয় বেশি বাড়তে গিয়ে, অতিরিক্ত খাবার বেশি বাড়তে গিয়ে বমি ফেলবে, মানে মারা যাবে। না হলে সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। তাই এই জন্যই বলি, ছাদ বাগানে যারা আমরা গাছ করি, বিশেষ করে নতুন বাগানিরা, ঠিক সন্তানকে যেমন আদর তো করতেই হবে, যতটুকু যত্ন করার দরকার তার থেকে যদি বেশি করে ফেলেন তাহলে যেমন সন্তান বাদর হয়ে যায়, ঠিক তেমনি গাছের তো তাই, যখন যা দরকার তখন তাই ব্যবহার করবে। আপনাদেরকে জেনে নিতে হবে নাইট্রোজেন আমরা কখন দেব, পটাশ ফসফরাস কখন দেব, মাইক্রোনিউট্রিয়েন্ট কখন দেব, কীটনাশক কখন দেব, ফাঙ্গিসাইড কখন দেব, এসব আপনাদেরকে কিন্তু ভালো করে জেনে নিতে হবে। জেনে নিয়েই
আপনাদেরকে গাছের পরিচর্যা করতে হবে। আর এসব জানতে গেলেই কিন্তু আমরা যারা মানে ইউটিউবে যারা ভিডিও দেই গাছ সংক্রান্ত মানে গাছের পরিচর্যার উপরে, তাদের ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন। আবার অনেক ইউটিউবার আছে, অনেক বাগানি আছে যারা ভিউ বাড়ানোর জন্য উল্টো পাল্টা সমস্ত বলে ফেলে, সমস্ত পরিচর্যার বলে ফেলে। যখন হয়তো ফল ফুল আসার সময় তখন হয়তো বলে দিল নাইট্রোজেন জাতীয় খাবার দিতে, আবার যখন নাইট্রোজেনের দরকার তখন বলে দিল পটাশ বা ফসফরাস জাতীয় মানে সালফেট অফ পটাশ 05234 এই সমস্ত খাবার দিয়ে দিতে। যেই ওষুধ বিকালবেলা দেওয়া উচিত সেই বলে দিল সেটা সকালবেলা দিতে। আপনাদেরকে চোখ কান খোলা রেখে এই সমস্ত ভিডিওগুলো দেখবেন, যাদের ভিডিওগুলো সত্যি মন থেকে তৈরি করে, ভিউয়ের জন্য না বা লোকে দেখার জন্য না, জানানোর জন্য, আপনাদেরকে শেখার জন্য যারা ভিডিও তৈরি করে সেই সমস্ত ভিডিওগুলো দেখবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আজকের বিষয়টি, তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন একদম আজকেই প্রথম আমার ভিডিওটা দেখছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব, আমার এই যে চ্যানেল রামপুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত পুরনো বন্ধুরা বরাবরই আমার ভিডিও দেখে আসছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।